ওয়েস্ট ইন্ডিজ। ইটস আ ডিফিকাল্ট গ্রুপ দ্যাট বাংলাদেশ ক্রিকেট খেললাম নিজের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস নিয়ে চিন্তা করে ভালো করছে, এরকম ইয়াং টিম তো আছে। বিশ্বকাপ খেলতে আমেরিকা উড়াল দিয়েছে টাইগাররা। বড় স্বপ্নকে সত্য করতে বড় পথ পাড়ি দিচ্ছে শান্ত তাসকিনরা। বাংলাদেশ কি পারবে গ্রুপ পর্বের বাধা টপকাতে? অতীত ইতিহাস বদলে শান্তরা কি পারবে চমক দিতে? দল নিয়ে কি স্বপ্ন বর্তমান ক্যাপ্টেনের? বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। ওরা 15 জন, ওদের বুকেই 18 কোটি বাঙালির স্বপ্ন লুকিয়ে। ওরা জয় দেখেনি সূর্য ওঠা 71-এর দিনে, তবে দিগ্বিজয়ী দীর্ঘ সাগর তীরে দাঁড়িয়ে ওরা সূর্য ওঠা ঠিকই দেখেছে। জয়ের নেশা তাঁদের হৃদয় গহীনে। ওরা জানে কিভাবে পাড়ি দিতে হয় কঠিন পথ। জয় দেখার প্রথম দিনেই ওরা ভয় গিয়েছে ভুলে। বাংলা ওদের অপেক্ষাতে। বিশ্ব ক্রিকেট আরো একবার কি কাঁপবে বাঘেদের গর্জনে? ওভারঅল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনাটা কেমন দেখেন, কন্ডিশন যদি হয় ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ? ইটস আ ডিফিকাল্ট গ্রুপ দ্যাট বাংলাদেশ আর ইন, বাট আমার কাছে মনে হয় দ্যাট কেপেবল অফ কোয়ালিফাইং ফর দ্য নেক্সট রাউন্ড। দুইটা জায়গায় উইকেট স্লো হতে পারে। ওয়েস্ট ইন্ডিজে উইকেট কিন্তু আপনি যে রিসেন্টলি আমরা যে তামিম ক্যাপ্টেন হিসেবে গেল যখন ওয়েস্ট ইন্ডিজে, আপনি তো টি-20 খেলা দেখেছেন, ওয়ানডে উইকেট কিন্তু টার্ন করছে, স্লো করছে, মনে হচ্ছে যে ওরা বাংলাদেশে এসে খেলছিল। তো ওরকম অ্যাডভান্টেজ পেলে কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন। আপনি হারবেন, বাট আমি বলতে চাচ্ছি আপনি এগ্রেসিভ ক্রিকেট খেলে হারেন। আপনি পজিটিভ থাকেন, আপনি ওই রকম ক্রিকেট খেললে আমার মনে হয় যে ইটস গনা বি মাচ ইজিয়ার ফর ইউ টু বিট এনি সাইড। বাট আপনি যদি ডিফেন্সিভ মনোভাব নিয়ে ক্রিকেট খেলেন তাহলে আপনি টি-20তে আপনি কোনো সময় সাকসেসফুল হতে পারবেন না। নতুনরাই কিন্তু একটা কিছু করার সুযোগ আছে। নিউজিল্যান্ডে তারা একেবারে একটা নতুন টিম কিন্তু দারুণ খেলেছে। তো আমি আশাবাদী। আমি বলছি না যে ভাই চ্যাম্পিয়ন হবে বা সেমিফাইনাল খেলুক, আমি বলছি এটা ভালো ক্রিকেট খেলুক। আর রেজাল্ট আউটকাম সেটা তো ভালো খেললে তারপরে আসবে, আউটকামটা নিয়ে পরে ভাবা যাবে। চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু ভেন্যুতে খেলা হবে যেটার ব্যাপারে কোনো মানুষের জানা নাই অথবা অত স্ট্যাটসও নাই, আর কোন ধরনের উইকেট হবে না হবে এটা একটা জিনিস হতে পারে। আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি নিজেরটা নিয়ে চিন্তা করে, নিজের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস নিয়ে চিন্তা করে, আপনি যদি জিজ্ঞেস করেন আর উই কেপেবল, ইয়েস উই আর কেপেবল অফ মেকিং ইট টু দ্য সেকেন্ড রাউন্ড। বোলিং সাইডটা আমাদের ইয়াং খুব বেশি না হলেও তাসকিন বেশ এক্সপিরিয়েন্স হয়েছে, মুস্তাফিজের এক্সপিরিয়েন্স হয়েছে, হ্যাঁ, শরীফুল খুব ভালো বোলিং করছে, হ্যাঁ, তাহিদ হৃদয় খুব ভালো করছে। এরকম ইয়াং টিম তো আছে, ভালো আছে। এখন ওদেরকে ওই মেন্টালিটিগুলো তৈরি করতে হবে, মানে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের মেন্টালিটিগুলো তৈরি করতে হবে। অভিজ্ঞতার মূল্য অমূল্য। শান্ত বড়ই ভাগ্যবান স্কোয়াডে পেয়ে গেলেন সাকিব রিয়াদের মতো দুই মাস্টারমাইন্ড। তাই তো বিশ্বকাপে দল হয়ে খেলে দুই অভিজ্ঞ সাকিব রিয়াদকে বড় উপহার দিতে চান নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক মনে করেন খারাপ সময় কাটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের ফিরে আসা এবং দারুণ পারফর্ম করা সবার জন্যই বড় অনুপ্রেরণার। সাইফুল রূপকের রিপোর্ট। হ্যাঁ, দেশের জন্য আরও একবার জ্বলে ওঠার বিকল্প নাই। মিরপুরে কি বিলেতে দুজন জুটি গড়ে কত যে ম্যাচ জিতিয়েছেন, আবার অফ দ্য ফিল্ডেও সম্পর্কটা বেশ মধুর। রিয়াদ, সাকিব বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডবের দুজন এবারে স্কোয়াডে। মজার ব্যাপার, টি-20 বিশ্বকাপের প্রথম আসরে 2007 সালের স্কোয়াডে ছিলেন সাকিব রিয়াদ দুজনই। ছোট ফরম্যাটের বিশ্বকাপের সব এডিশনে খেলা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মিস্টার 75 মাহমুদুল্লাহ রিয়াদ কেবল মিস করেছেন একটা বিশ্বকাপ। জোর গুঞ্জন, দুই অভিজ্ঞ ক্রিকেটারের শেষ টি-20 বিশ্বকাপ হতে যাচ্ছে এবারের আসরটা। বড় ভাইদের বড় পুরস্কার দিতে মুখিয়ে টাইগার দলপতি। প্রথমত এটা তো আসলে জানি না, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা ধারণা, বাট আমি এ বিষয়ে কিছুই জানি না। বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি, অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন, তাদেরকে একটা ভালো মেমোরিজ দেওয়া, যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম। অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকেই। পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তে এক্সট্রা কোনো কিছু চায় না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে, ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন, তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে, ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার অটো চয়েস সাকিব।
কদিন আগেও বড্ড চাপে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2022-এর টি-20 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি সাইলেন্ট কিলার। পরের বছর মাস 6 ডাকই পাননি জাতীয় দল থেকে। এরপর ভারত বিশ্বকাপে সুযোগ পেয়ে সামর্থ্যের প্রমাণ দেন শতক হাঁকিয়ে। থাকলে দলটা ভরসা পেত। মিরাজকে আসলে তিনি এখানে ইনক্লুড করতে চেয়েছেন, বিশেষ করে মিরাজকে যে কোনো জায়গায় খেলানো যেত, যেটা নাবিল কাসার আপনি একটু আগে বলছিলেন, isn't it? যে মিরাজ আসলে যে কোনো জায়গায় খেলতে পারতো, ব্যাকআপ যে আমার লিটন ফর্মেই আসছেন, আচ্ছা আমি মিরাজকে আমি ওপেনিং আমি নামাতে চাই, ইট ওয়াজ পসিবল, তাই না? এইটা একটা খুবই ভালো একটা পয়েন্ট আসলে বলেছেন আবু সাইদ শোক, এটার সাথে আমরা আসলে একমত। আরিয়ান ইসলাম মেহেদী যে বিপিএলে একটা ছয়ও মারতে পারে না, তাকে দেয় দলের অধিনায়ক। মিরাজের অপরাধটা কি? নিশ্চিতভাবে এখানে ক্যাপ্টেনের কথা বলেছে, নাজমুল হোসেন শান্তর কথা বলেছে, এবং সিলেটের হয়ে তিনি পারফর্ম করতে পারেন না, এটা ধ্রুব সত্য। বিভিন্ন জায়গায় তাকে সুযোগ দেওয়া হচ্ছে, সেটা ওপেনিংয়ে বলুন বা 3 নম্বর স্লটে বলুন। এটা আপনার সাথে একমত যে অনেক কিছু ক্যাপ্টেনের উপর ডিপেন্ড করে, হাউ টু ইউজ ইউর ওয়েপন্স, বাট আনফরচুনেটলি মুস্তাফিজ ওয়াজ ডুইং দ্য হার্ডেস্ট জব। বলতে পারি ক্যাপ্টেন শান্তর ইনপুট থাকা না থাকা বলতে পারি এটা কি এক প্রকার অন্যায় না। পারফরমেন্স নিয়ে আলোচনা হতে পারে, পারফরমেন্সের কারণেই মিরাজ বাদ পড়েছে। আসলে একটু পারফরমেন্সটা আমরা দেখার চেষ্টা করি। আমি যদি ওই 3 জনের আলাপ বাদ দিলাম, আমরা 3 জনের ওই সাইফুদ্দিনের আলাপ যদি বাদ দেই, আমরা যদি বাদ দেই হচ্ছে তানজিদ তামিমের হিসাব, লিটন কুমার দাসের 15তম সদস্য হবার ক্ষেত্রেও শামীম এবং আফিফের চেয়ে মেহেদী হাসান মিরাজ তো বেস্ট অপশন, সেই অপশনটা নিয়েও আমরা ভাবি না। মেহেদী হাসান মিরাজ সবশেষ যে 6-7টা টি-20 খেলেছেন, যেগুলোতে তিনি অ্যাপিয়ারেন্স ছিল তার টিমের হয়ে, এবং এই 6টা টি-20 তিনি হচ্ছে বল করার সুযোগ পেয়েছিলেন যেই 3টা ম্যাচে, সেই 3টা ম্যাচের একটাই তার পারফরমেন্স হচ্ছে 12 রানে 4 উইকেট। ইয়েস, 4 for 12, 12 রানে তিনি 4 উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের এগেইনস্টে ঢাকায়। সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজ। এরপরে তিনি যে ম্যাচেসগুলো খেলেছিলেন 5টা ম্যাচে তিনি হচ্ছে 2টাতে বোলিং করার সুযোগ পান নাই, এবং এই 5 ম্যাচে 2টাতে তাকে 1 ওভার করানো হয়েছে একটায়, আরেকটা করানো হয়েছে 2 ওভার। 1 ওভার যেই ম্যাচে করেছিলেন সেই একটা ওভারে, মানে একটা ওভারই বল করার সুযোগ পেয়েছিলেন। আবারও বলছি, ফরম্যাটের টি-20 দিয়েছিলেন 9 রান, 2 ওভার যেই ম্যাচে বল করার সুযোগ পেয়েছিলেন দিয়েছিলেন 13 রান। টি-20তে 2 ওভার বল করে 13 রান দিয়েছেন, ভালো। কিন্তু তার আগের যে ইনিংসটায় তিনি বল করার সুযোগ পেয়েছিলেন সেখানটায় ইংল্যান্ডের বিপক্ষে তিনি 12 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন, যেটা তার ক্যারিয়ার সেরা, এবং ম্যান অফ দ্য ম্যাচ তিনি ছিলেন। বাংলাদেশ সেই সিরিজটা জিতে নেয় ওই ম্যাচ জয়ের ফলে। মেহেদী হাসান মিরাজের বোলিং পারফরমেন্স, মেহেদী হাসান মিরাজ সবশেষ 5টা টি-20-র 3টায় ব্যাট করার সুযোগ পান নাই। আমি প্রতিবার এই আলোচনাগুলো করি। 2টাতে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন, এই 2টা ম্যাচের মধ্যে একটাতে আবার অপরাজিত ছিলেন, আর একটাতে তিনি 8 রান বা 9 রান করে আউট হয়ে গিয়েছিলেন, তার মানে আনটেস্টেড। অথবা আপনি যদি মনে করেন যে তার প্রিভিয়াস পারফরমেন্স তো ভালো ছিল, তাকে আমরা কেন দলভুক্ত করবো না, সেই হিসাবেও মেহেদী হাসান মিরাজ কিন্তু দলে ঢুকে যান। সাকিব তামিমের দ্বন্দ্বটা এতদিনে ছিল ওপেন সিক্রেট, হাটে হাড়ি ভেঙে দিয়েছেন বিসিবি সভাপতি। সাকিব তামিম দ্বন্দ্বের খবর এখন প্রকাশ্যে। আসলে দ্বন্দ্বটা কিসের? কেনই বা 2 বন্ধু এখন চিরশত্রু? নানা প্রশ্ন দানা বেঁধেছে সবার মধ্যে। ঘটনার পেছনে থাকে আরেক ঘটনা, সেটাই সাকিব তামিমের দ্বন্দ্ব একেবারে নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই কথা বলেন না একে অপরের সাথে। দ্বন্দ্বটা জাতীয় দল নিয়ে নয়, একেবারেই ব্যক্তিকেন্দ্রিক। আরও পরিষ্কার করে বললে কে কার চেয়ে বড়, এক কথায় শ্রেষ্ঠত্বের লড়াই। সেই রেষারেষিটাই ধীরে ধীরে দুজনকে দ্বিমুখী করেছে। মূলত দলে প্রভাব আর গুরুত্ব দেয়া না দেয়া এই নিয়েই দ্বন্দ্বের সৃষ্টি। দ্বন্দ্বটা বড় আকারে প্রকাশ্যে আসে 2019 ইংল্যান্ড বিশ্বকাপের সময়। ব্যক্তি ছাপিয়ে যেটা রূপ নেয় পারিবারিকভাবে। একজনের বিরুদ্ধে আরেকজনের অভিযোগও আছে। কিছু পারিবারিক বিষয় থাকলেও থাকতে পারে, আবার কিছু অভিযোগ এরকমও আছে যেগুলো দল সংক্রান্ত, যার বলি হতে হচ্ছে অন্যান্য ক্রিকেটারদের, পরিবেশ নষ্ট হচ্ছে জাতীয় দলের ড্রেসিং রুমের। এ নিয়ে কোনো পক্ষই কথা বলেননি আগে। অবশেষে মুখ খুললেন তামিম ইকবাল। কাছে যেটা মনে হয় যে যেটা ইম্পর্টেন্ট জিনিসটা কি, ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে আমি সাকিব যখন বাংলাদেশ টিমের জার্সি পরি, একটা মাঠে যখন আমি নামি, if I am giving my best, he is giving his best. If I am captaining the team, if I am asking for any suggestion and he is helping me, when he is captaining a team, if he needs a suggestion and I'm open for it, there's nothing else matters. Nothing else matters. আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি ঠিক থাকে, আর আমি একটা ফরম্যাটের ক্যাপ্টেন, I can assure you whenever I need his help, he's there. And I can assure you that as well, when he's captaining, when I'm playing test cricket, if he needs any suggestion, I'm always there for him.
দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড নাথিং এলস শুড ম্যাটার। ক্রিকেটে ব্যক্তিগত রেষারেষি নতুন কিছু নয়। বিশ্বের বহু দলেই বড় তারকাদের মধ্যে স্নায়ুযুদ্ধ চলে। ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে সম্পর্কের টানাপোড়েনের খবর এসেছে মিডিয়াতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া জাতীয় দলেও ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিত্বের সংঘাতের খবর বেরিয়েছে বহুবার, কিন্তু সেটা বৃহৎ আকারে দলে কোনো প্রভাব ফেলেনি। বাংলাদেশের ক্রিকেটে ব্যক্তিত্বের সংঘাত যেভাবে দলাদলিতে রূপ নিয়েছে, সত্যিকার অর্থেই অনেক বেশি শঙ্কার কারণ। শঙ্কাটা ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। একই দলে খেলা, একই ড্রেসিং রুমে থাকা, অথচ একে অন্যের সাথে কথা বলেন না। আবার অধিনায়ক হবার কারণে দুইজনেরই মন জুগিয়ে চলতে হয় বাকি ক্রিকেটারদের। বড়ই অস্বস্তি চলছে ড্রেসিং রুমে। বেশ কয়েকবার চেষ্টা করেও ফাটা সম্পর্কে প্রলেপ দিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। বলতে গেলে হাল ছেড়ে দিয়েছে সবাই। তাই তো আর রাগ ঢাক না রেখে স্বয়ং বিসিবির সভাপতি প্রকাশ্যে এনেছেন অপরিহার্য দুই সিনিয়র ক্রিকেটারের দ্বন্দ্বের বিষয়টি। টাইগার ক্রিকেটের আইডল তারাই যদি বাজে কোনো নজির রেখে যান, আদতে বাংলাদেশ ক্রিকেটের এই ক্ষতি বই কি?